এটা একজন এসছে তোমার ঘড়ি চিনবে নাকি তাই বলছে ভোট তুলে দেবো, তা যাদের ভোট কাটা গিয়েছে এটা একটা অনলাইনের দোকান, সবাইকে বলছে ভোট তুলে দেবো, যদি তুলে দেয় তো ভালো। কিভাবে বুঝছে? মাসির হুইসেলেই জমছে ভিড়, দুঃখ দুর্দশা, ভোটের লিস্টে নাম তোলা সমস্ত মুশকিল আসানের আশ্বাস শান্তিপুরের ইউপি প্রার্থী আবু হেনার। বেশ কয়েকদিন শান্তিপুরে আনাগোনা হলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন ৮৬ শান্তিপুর বিধানসভার ইউপি প্রার্থী হুমায়ুন কবিরের স্নেহধন্য আবু হেনা মুস্তাফা কামাল। কবির সাহেবের নির্দেশে বর্তমানে শাসক দলকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করা, নতুন দলের আধিপত্য বিস্তার করার নির্দেশে শান্তিপুরে প্রার্থী হওয়া। তবে পরিচিত এবং আত্মীয় স্বজন বেশ কিছু আছে, তার আপাতত সাংগঠনিক পরিকাঠামো দুর্বল হলেও তাদের দিয়ে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা তুলে ধরে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ইচ্ছে রয়েছে প্রার্থীর। সংখ্যালঘুদের ক্ষেত্রে তৃণমূল ব্যতীত কোনো শক্ত দল নেই, তারা বিভাগগ্রস্ত হবে। এজিউপিকে পাশে পেয়ে সংখ্যালঘু সম্প্রদায় অনেকটাই আশ্বস্ত। যদিও শুধু সংখ্যালঘু নয়, বাংলার সম্প্রীতি রক্ষায় তাদের সমান দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষের অব্যক্ত নানান যন্ত্রণার কথা তুলে ধরবেন তারা। আগামী দিনে শান্তি প্রতিষ্ঠা হবে আগামীতে তার জয়ের ফলে। প্রার্থীকে কেমন লাগছে? প্রার্থী ভালো, সব প্রার্থী তো ভালো, ভোট চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভোট যদি তুলে দেয় এখন তাহলে খুবই ভালো আমাদের। তো এটা কোন জায়গায়? সুতরাং মানুষ এর আগে কোনো প্রার্থী এরকম ভাবে এসে পাশে দাঁড়িয়েছে? না, কোনো প্রার্থী আসেনি, আমাদের এই প্রথম এই প্রার্থী এসে বলেছে যে আমাদের ভোট তুলে দেবে, তাই এটা আমরা খুশি। মনে করছেন কি এবারে এই প্রার্থী জয়লাভ করতে পারবে? এটা জনগণ ভোট দিলে সবাই যদি দেয় তাহলে হবে, আশা করি জনগণ দেয়। যদি ভোট যদি সবাই তুলে দেয় তাহলে পরে আমাদের ভালো আছে, যে প্রার্থী হয় হোক। কি নাম আপনার? জুলফিকার শেখ। আপনার? আমার নাম বরহান শেখ। এখানেই বাড়ি মালঞ্চ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রচার হিসাব মতন প্রথম প্রচার নয়, গতকালকে থেকে আমি শুরু করেছি। এমনি বিভিন্ন এলাকাতে আমি গিয়েছি, সে এলাকাগুলো চেনার জন্য বা মুভমেন্ট করার জন্য, এলাকার পরিস্থিতি জানতে আমি কয়েকদিন থেকেই ঘুরছি। ইমিগ্রেশন ফাইলের জন্য ঘুরতে পারিনি, 2 দিন ব্যস্ত ছিলাম। তবে কালকে কমপ্লিট হওয়ার পরেই আমি মাঠে নেমেছি, কালকে সন্ধ্যায় থেকে। আজকে সারাদিনে বিভিন্ন জায়গায় ঘুরছি শান্তিপুরে। আজকে ওই মালঞ্চ এলাকাতে সন্ধ্যা থেকে এসেছি। দোকানদার, রাস্তাঘাটে যারা আছেন তাদের সঙ্গে সব সাক্ষাৎ করলাম, এখানকার মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করলাম। তবে একটা এখানে এসে দেখছি খুব ভালো লাগছে আমার, মানে শান্তিপুরে শান্তির জায়গা মনে হচ্ছে এই মালঞ্চ এলাকাটা। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো এখানকার মানুষজন, মানে এখানে যেটা দেখলাম অধিকাংশই মানে সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া। এখানকার আসতে গিয়ে রাস্তার ধারে আমি দেখলাম যে কবরস্থানটা ঘেরা নেই, আলগা অবস্থা। এখানে অবশ্যই প্রয়োজন কবরস্থানটা ঘেরার। বর্তমান সরকার কি করেছে বুঝতে পারছি না, যে রাস্তাঘাটের অবস্থাও যে খুব ভালো তাও না। তবে একটা জিনিস দেখছি শান্তিপুরে এসে, সর্বপ্রথম উচিত পানীয় জলের অভাব, যেটা আর্সেনিক মুক্ত নয়। কোনো এলাকাতেই টিউবওয়েল আছে কিন্তু জল নেই, এবং জল যেগুলো উঠছে, আমিও যে হোটেলে আছি বা রাস্তার ধারে যেগুলোতে দেখছি টিউবওয়েলের জল মুখে দেওয়ার উপায় নেই, স্নান করাও কঠিন। তো এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যাপক ঘাটতি। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া একান্তই উচিত। তবে আমি যদি এখানকার মানুষ আগামী দিন যদি আমাকে এখানে নিয়ে আসে, রাস্তাঘাট, কবরস্থান এবং সবথেকে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষ যারা আছে এবং সংখ্যালঘু মানুষ, এখানকার অধিকাংশই তাঁতি এবং তাঁতির কাজ করে দেখছি। এরা দেখছি কিছু পয়সার জন্য বাইরে এরা চলে যাচ্ছে, বা নিজস্ব আর্থিক সাহায্য সরকারিভাবে পাওয়া উচিত। এবং যারা সংখ্যালঘু মানুষ, কোটি কোটি টাকা যেটা আমাদের সংখ্যালঘুদের মাইনরিটি সেলের, সেই টাকায় থেকে সরকার যদি এদেরকে বিনা সুদে, এদেরকে যদি ছোট ছোট শিল্প যেগুলো আছে সেইগুলোকে যদি আর্থিক সাহায্য করে সরকার, তাহলে কিন্তু এরা বড় একটা জায়গা তৈরি করতে পারে। তা না, এদের তো দেখছি কেউই সেই ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে পায় না, বিশেষ করে তৃণমূল সরকার তো একদমই ওপর লেভেল ঠিক আছে, কিন্তু ভিতরে একদম বিজেপির থেকেও খারাপ অবস্থা। বিজেপি তৃণমূল ভাই ভাই একই অবস্থা। তাই এখানে অবশ্যই এই বাংলাকে পরিবর্তন করা উচিত। আমাদের বাংলার নবাব আমরা যাকে বলছি এখন, আমাদের হুমায়ুন কবির সাহেব, আমাদের এই দলটার বয়স মাত্র 3 মাস 13 দিন বয়স আজকে দিয়ে। তো এখানে পশ্চিমবাংলাতে 198টি সিটে প্রার্থী দিয়েছে বাংলায় আগামী দিন সোনার বাংলা তৈরি করার জন্য। এই যে বর্তমানের যে সরকার, বিচারিতা সরকার, সামনে সংখ্যালঘুদের পিছনে বাঁশটা এই দিচ্ছে।
দেখে আমরা বুঝতে পারছি। তাই আমরা প্রত্যেকটা মানুষ মিডিয়ার মাধ্যমে এবং পরিষ্কার এই যে এসআর নিয়ে যে অবস্থা, প্রত্যেকটা মানুষ নিজস্ব ভোটার তালিকায় নাম আছে, বাপ দাদা ভিটে মাটি প্রচুর আগে থেকে যারা আছে, এখানে যারা দীর্ঘদিন বাস করছে, চাকরিজীবী মানুষ, তাদের ভোট নেই। অবাক ব্যাপার, সারা জীবন ভোট দিচ্ছে, হঠাৎ করে এখন ভোটে জেতার জন্য এটাকে আমরা হয়তো ভেবেছিলাম বিজেপি সরকার এটা করছে, কিন্তু মমতা সরকার তো তার থেকে বেশি প্রশ্রয় দিচ্ছে। এর বিরুদ্ধে যখন আমাদের নেতারা বা আমাদের সাধারণ মানুষ যখন খেপে উঠছে, যে এই দাবিতে নিয়ে উঠছে যে আমাদের এই বিশুদ্ধ ভোটার যারা আর কি সঠিক ভোটার, তাদেরকে ভোটটা তোলা হোক, তারপরে ভোট হোক, আগে ভোটার তারপরে ভোট, কিন্তু সরকার তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে জেলে ভরে দিচ্ছে। এই তো বর্তমান তৃণমূল সরকারের পরিস্থিতি। তাই প্রত্যেকটা মানুষের কাছেই বলবো যে এই বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে নতুন সরকারের দিকে আপনারা আসুন, বা আপনারা দেখুন, মিডিয়া দেখুন, আপনারা নিজেই বুঝতে পারবেন রাস্তাঘাট মানে যা অবস্থা এবং দেশের যা অবস্থা। সবথেকে বড় ব্যাপার একটা কথাই বলবো, যার ভোট যিনার ভোট তিনিই দেন। এখানে কোনো জোরপূর্বক বা মস্তানি ভোট যেন না হয়, এখানে সুস্থ যাতে ভোট হয় এই জিনিসটাই চাইব। তার মানুষের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেন না হয় ভোটটা, সে যেন নিজের ইচ্ছা মতো মতামতটা সবাইকে জানাতে পারে, এটাই আমি বারবার বলবো। বাংলাতে সেই ব্যবস্থাটা নেই, সেটা যেন আগামী দিন হয় এবং তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং লড়াই করব। অনেক অতি উৎসাহী ভোটাররা বলছেন যে আপনার মানে ভোটের নাম তুলে দিতে পারবেন আপনি, এটা কি সম্ভব? সম্ভব বলতে গেলে ভোট ডেকে গেছে, এর আগে থেকে আমরা চেষ্টা করেছি কিছু অনলাইনে ফিল-আপটা প্রত্যেককে করতে বলছি এবং হার্ড কপিগুলো আমরা এসডি অফিসে জমা করব, যেটা সিস্টেম, সেটা আমরা ডাইরেক্ট গিয়ে জমা করব। এই বর্তমান সরকার যে কথা দিচ্ছে সে কথা তো রাখছে না। বিডিও বলেন, এসডিও বলেন, ডিএম বলেন, সবই তো তৃণমূল সরকারের। ইনি তো পারেন যে ভোটারগুলো বাদ গিয়েছে, তিনি তো এর আগের বারে তারাই তো ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তাদের ভোটগুলো কেন বাদ যাচ্ছে? তিনি তো ইচ্ছা করে, তারই তো ডিএম, তারই তো এসপি, তারই তো সব প্রশাসন, সেগুলো তো অবশ্যই করতে পারেন, কিন্তু তিনি তো আমাদেরকে নিয়ে খেলা করছেন, বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে বেশি খেলা করছেন। দিদি আর মোদি দুজনে তো একই। আপনাদের ক্ষেত্রে আজকে মোদি এসেও ভিডিও ফুটেজ সম্পর্কে হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে মোদি প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন এটা এআই দ্বারা নির্মিত, কি বলবেন? এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষই বলবে যে ভিডিওটা করছে বহরমপুরে হুমায়ুন কবির সাহেবের ঘরে বসে, সেটা কোনো মিডিয়া জানতে পারলো না, একটা ফেক মিডিয়া একটাই পোস্ট করেছে, সেইটা একটা নাম্বার থেকে। তো সেই নাম্বারটা ভারতবর্ষে এতগুলো মিডিয়া আছে, বাংলাতে এত মিডিয়া আছে, কেউ পেল না, ওটা ফেক ভিডিও। এটা তৃণমূলরা হঠাৎ করে এটা হুমায়ুন কবিরের উপরে আরোপ করে এটা করেছে। শাসক দলের 3 নেতৃত্বের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হুমায়ুন কবির সাহেব। হুমায়ুন কবির সাহেব ওটা নিচ্ছেন, 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা মূলত বিজেপির আখেরে লাভ করে দিচ্ছেন এই তৃণমূলের সংখ্যালঘু ভোটকে। এই সংখ্যালঘু ভোটকে নিয়ে দিদির এত চাওয়া পাওয়া, এই কথা সংখ্যালঘুরা চলে যাচ্ছে ওর পাশ থেকে, কেন যাচ্ছে তিনি সেটা বোঝেন না। আজকে হুমায়ুন কবিরের কী অপরাধ ছিল? দিদি যদি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন দীঘাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের গ্যাসের টাকা দিয়ে, হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ মুর্শিদাবাদে করতে পারবে না? সে তো তার নিজস্ব টাকায় আমাদের নিজস্ব তহবিল থেকে করবে। ভারতবর্ষে এমন কোনো আইন নেই তো মন্দির মসজিদ কোথাও হবে না, সেই জন্য তাকে সাসপেন্ড করা হলো দল থেকে। সাধারণ মানুষ ক্ষিপ্ত, মুসলিম সম্প্রদায় এখানে কেন করবে না? আমাদের মুসলিম সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, সব সম্প্রদায়ের মানুষ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করছেন, শিলিগুড়িতে মন্দির তৈরি করছেন, কলকাতাতে মন্দির তৈরি করছেন মুখ্যমন্ত্রী, কোনো বিষয় নাই। আর হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করবে, এত মাথা ব্যথা দিদির, তাকে সাসপেন্ড করতে হলো, দল থেকে তাড়িয়ে দিতে হলো। তৃণমূলের থেকে কি ধরনের আচরণ? তৃণমূলের থেকে যতটা দূরত্বে, বিজেপির থেকেও কি আপনারা সমদূরত্বে? অবশ্যই সমদূরত্বে, দূরত্বে ভাই ভাই। তো সেক্ষেত্রে আপনার এই মানে প্রচার যেটা আরম্ভ করলেন আজ থেকে, সেটা তো দূরত্বের কারণে তো আপনার আসা যাওয়া করতে হবে, এটা কি এখানেই থাকবেনি? এখানেই থাকবো, তো কি আছি তো আমি। কি মনে করছেন এই প্রথম দিনের প্রচারে আজকে মানুষ? প্রচারে আমার খুব ভালো লেগেছে। এই এলাকাতে, শান্তিপুর এলাকাতে যথেষ্ট সাড়া, সাধারণ মানুষের ক্ষোভ বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, সব দলকে বিভিন্ন যতদিন থেকে তৈরি হয়েছে ততদিন থেকেই দেখছেন এই দলের কার্যকলাপ, যে আসছে তো তাদের তো সেই একই রূপ। তাই আগামী দিন মানে সোনার বাংলা করতে আমরা হুমায়ুন কবিরের দলে এজুপি দল
আমজনতা উন্নয়ন পার্টিতে সকলকে আমরা আহ্বান করছি, আমরা সবাই মিলে সব। এখানে কি ওনার কখনো আসার সম্ভাবনা আছে? কারণ প্রচার যখন হবে তখন হ্যাঁ, এখানে তো উনি আসবেন, এখানে আমাদের সভা করবেন, হেলিকপ্টারের প্যাড এখানে যেখানে নামবে সেই জায়গাটা আমাকে ঠিক করতে বলেছে। ডেটটা আমি অবশ্যই জানিয়ে দেবো, মাইকিং প্রচার দেবো। টোটাল শান্তিপুরের এখানে আমাদের দুটো সভা হবে, হুমায়ুন কবির সাহেবের, মালঞ্চ এখানে একটা হবে, আরও একটা প্লেস আমরা দেখছি কোথায় হয়, এখানে দুটো সভা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম আবু হেনা মুস্তাফা কামাল, বাড়ি আমার মুর্শিদাবাদ নওদা থানা। আমি 86 নম্বর শান্তিপুর বিধানসভায় প্রার্থী আগামী দিনে আমজনতা উন্নয়ন পার্টি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।